হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টার তোমাদের সকলকে স্বাগতম জানাই। ভারতের সংবিধান ও রাজনীতি আমরা যে প্লেলিস্টটা তৈরি করতেছিলাম, তো সেখানে এর আগে যে প্রথম যারা উৎস ভারতের গণপরিষদ এবং সংবিধানের উৎস যেটা এর আগের দিনে যে প্রথম ভিডিওটা ছিল, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবং এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, তোমরা অবশ্যই প্রথমটা দেখে আসো, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম থেকে দেখবে, তাহলে প্লেলিস্টটা প্রথম থেকে দেখবে এবং তোমাদের এই ভারতের সংবিধানের রাজনীতি যে টপিকটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা এমসিকিউর যেগুলো রয়েছে ভিডিও, সেগুলো করে নিবে, তোমাদের আর পড়তে হবে না কোনো কিছু। চলো শুরু করা যাক। বিদেশি সংবিধান ও ব্রিটিশ আইন। সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফরেন কনস্টিটিউশন অ্যান্ড ব্রিটিশ অ্যাক্ট। দেখো, ভারতের সংবিধান কিন্তু প্রায় 50-60% কিন্তু কি করা হয়েছে, 60-70% ধরে নাও, যে বিভিন্ন দেশের সংবিধান থেকে ধারণা নিয়ে আমরা কিন্তু এই ভারতের সংবিধানটা তৈরি করেছি। সব থেকে যদি বলো বেশি, সব থেকে বেশি কোথা থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের যে ধারাগুলো বা অ্যাক্টগুলো, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? ভারত শাসন আইন 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণের আইন নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। চলো দেখা যাক। পৃথিবীর বহু দেশের সংবিধান থেকেই ভারতের সংবিধান রচয়িতারা উপাদান সংগ্রহ করেছে, আইডিয়া বা উপাদান যাই বলো না কেন। কিন্তু এক্ষেত্রে কয়টি দেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? কিন্তু অনেক দেশ রয়েছে যাদের থেকে এই ভারতবর্ষ কি নিয়েছে, সংবিধানের আইডিয়া বা মনে করো সংবিধানের ধারার যে কি ধারা আমাদের দেশের সঙ্গে, সেই দেশের থেকে কোন ধারাটা নিলে আমাদের দেশের সঙ্গে ঠিক হবে, সেটা কিন্তু নেওয়া হয়েছে। তো সব অনেকগুলো দেশ থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে ধরো 11-12টা দেশ রয়েছে যেখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন ধরা হয় যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই আইনটা। তো এই 11-12টা দেশ যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলোই পরীক্ষায় আসে। তো অন্যান্যগুলো দরকার বেশি নেই, এই 11-12টার দরকার বেশি দেশের নাম এবং সেই দেশে সেই দেশ থেকে কোন আইডিয়াটা নেওয়া হয়েছে বা কোন আইনটা নেওয়া হয়েছে। তো কিন্তু এক্ষেত্রে কয়টি দেশের নাম উল্লেখযোগ্য? ভারতীয় সংবিধানে কোনো কোনো বিষয়ের ওপর মার্কিন সংবিধানের উপর খুব প্রভাব বেশি। অর্থাৎ ইউএস এর সংবিধান থেকে কিন্তু ইউএস এর সংবিধানের প্রভাবও কিন্তু ভারতের সংবিধানে পাওয়া যায়, ব্রিটিশ সংবিধানে প্রভাব পাওয়া যায়। এই দুটো সংবিধানের কিন্তু সব থেকে বেশি প্রভাব পাওয়া যায় ভারতের সংবিধানে। আবার নির্দিষ্ট কতগুলি ক্ষেত্রে ভারতের সংবিধান পূর্বতন সোভিয়েত ইউনিয়নে, অর্থাৎ রাশিয়া বর্তমানে যা ইউএসএসআর ছিল আগে, সোভিয়েত ইউনিয়ন, যা 1991-এ রাশিয়া হয়ে যায়। কিছু দেশ ইউএস, অর্থাৎ সেটা অন্য একটা কাহিনী রয়েছে, সেটা পরে বলবো। ঠিক আছে, আগে এটা বুঝে নাও। তো এই ইউএসএসআর থেকে অর্থাৎ রাশিয়া থেকেও কিছু নেওয়া হয়। আয়ারল্যান্ড থেকে শাসন ব্যবস্থা থেকে কিছু অনুসরণ করা হয় এবং গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা, ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত বিভিন্ন ভারত শাসন আইন, বিশেষত ভারত শাসন আইন 1935, এটা নেওয়া হয়। এখান থেকে অনেক কিছু নেওয়া হয়। স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস, এইগুলো হচ্ছে স্বাধীন ভারতের প্রধান উৎস। দেখো, মেইনলি যে 12টা দেশের কথা বললাম যেখান থেকে বেশি নেওয়া হয়েছে ভারতের সংবিধানে আইডিয়াগুলো, সেই কোনগুলো থেকে নেওয়া হয়েছে? দেখো, প্রথম যেটা রয়েছে, যেটা ব্রিটিশ ভারত যখন ছিল, তখন যে ব্রিটিশরা যে ভারতে ছিল, সেই সময়কালে ব্রিটিশরা কি করে যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সেটা থেকে সব থেকে বেশি নেওয়া হয়। তারপরে যেটা কোন দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথম ব্রিটেন বা ব্রিটিশ, তারপরে রয়েছে ইউএসএ, তারপরে রয়েছে আয়ারল্যান্ড বা আইরিশ, তারপরে রয়েছে কানাডা, তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে ইউএসএসআর, তারপরে রয়েছে জার্মানি, তারপরে রয়েছে ফ্রান্স, তারপরে রয়েছে সাউথ আফ্রিকা, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে সুইডেন। এই এই যে 11-12টার মতো দেশ, এখান থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে নেওয়া হয়েছে আইডিয়া বা
সংবিধানের প্রধান উৎস বলতে পারো, এই কয়েকটা দেশ থেকে কিন্তু বেশি নেওয়া হয়েছে আইডিয়াগুলো। তো দেখো, ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয়, যেসব বিষয়গুলো নেওয়া হয়েছে এবং সেই কোন কোন বিষয়গুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে এখানে এই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। উক্ত বিষয়গুলি সেই দেশের সংবিধান অনুসারে পরিকল্পিত সেই দেশের নাম, কোন দেশের নাম থেকে, অর্থাৎ কোন দেশ থেকে কোন কোন আইডিয়াগুলো নেওয়া হয়েছে ভারতের ক্ষেত্রে, সেই আইডিয়াগুলো এখানে দেওয়া রয়েছে। ব্রিটেন থেকে কোন আইডিয়াগুলো নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টস, সংসদীয় যে শাসন ব্যবস্থা রয়েছে, পার্লামেন্ট রয়েছে, সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া। তারপরে আইনের শাসন, রুল অফ ল, সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া। আইন প্রণয়ন পদ্ধতি অর্থাৎ ল মেকিং যে প্রসেস, সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। একক নাগরিকত্ব ধারণা, সিঙ্গেল সিটিজেনশিপ যে ধারণা, সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় যে আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় যে যেসব দেশ রয়েছে সেখানে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ হয় না, ডুয়েল সিটিজেনশিপ হয়। কিন্তু আমাদের ভারতবর্ষ এই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কিন্তু নিয়েছে, যা ব্রিটেন থেকে নেওয়া। তারপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ব্রিটেন থেকে নেওয়া। তারপরে রয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা অ্যামেন্ডমেন্ট পদ্ধতি 368 আর্টিকেল, এটা নেওয়া হয়েছে কোথায়? সাউথ আফ্রিকা থেকে। তারপরে জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি যে প্রভিন্সগুলো রয়েছে, এমার্জেন্সি প্রভিন্সগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। 352, 356, 360, এই যে তিনটা জরুরি অবস্থা রয়েছে, এগুলো ন্যাশনাল, তারপরে রয়েছে স্টেট আর ফিনান্সিয়াল। তারপর নেক্সট কানাডা থেকে কি নেওয়া হয়েছে? শক্তিশালী কেন্দ্র, যে সব থেকে সেন্টার যে সব থেকে শক্তিশালী থাকবে, সেই যে ধারণাটা, সেটা কিন্তু নেওয়া হয়েছে কানাডা থেকে। তারপরে নেক্সট দেখো কি নেওয়া হয়েছে? কেন্দ্র রাজ্য ক্ষমতা যে বিভাজন, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার যে বিভাজন হবে, সেই যে কিভাবে সেই বিভাজনটা হবে, সেই ধারণা নেওয়া হয়েছে কানাডা থেকে। স্ট্রং সেন্টার, শক্তিশালী স্ট্রং হবে সেন্টার, ক্ষমতা বিভাজন কি করে হবে, অর্থাৎ যে স্টেট কতটা ক্ষমতা পাবে, অর্থাৎ সেন্টার কতটা ক্ষমতা পাবে, সেই যে বিভাজন, সেটা কিন্তু নেওয়া হয়েছে কানাডা থেকে। তারপরে নেক্সট দেখো, ইলেকশন কমিশনও কিন্তু এই কানাডা থেকে নেওয়া, ঠিক আছে। তারপরে দেখো লোকপাল, সুইডেন থেকে নেওয়া। লোকপাল যা রয়েছে এটা কিন্তু সুইডেন থেকে নেওয়া। তারপরে সোভিয়েত ইউএসএসআর বা রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস কবে নেওয়া হয়? ফান্ডামেন্টাল ডিউটিস 1976 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধী নিয়েছিল এই ফান্ডামেন্টাল রাইটস। কতগুলো নিয়েছিল? 10টা নিয়েছিল, কিন্তু তারপরে আরও একটি যুক্ত করা হয়। তোমরা বলবে কমেন্টে যে এই একটি যে নেওয়া হয়েছিল, এখন বর্তমানে কতগুলো রয়েছে? 11টি। এই যে একটি নেওয়া হয়, এই লাস্ট একটি কবে, কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা নেওয়া হয়, যুক্ত করা হয়? যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট, যেখানে কনকারেন্ট লিস্ট অর্থাৎ এখানে কনকারেন্ট লিস্ট বলতে কি বোঝানো হয়েছে? যে ধরো কোনো একটা বিষয়ের যেরকম ধরো তুমি শিক্ষা, এডুকেশন, এই এডুকেশনে যদি কোনো কিছু আইন আনতে হয়, সেটা কিন্তু রাজ্য আনবে এবং কেন্দ্র দুজনে মিলিতভাবে নিয়ে আসবে, বা দুজনেরই সেখানে সম্মতি থাকতে হবে, বা দুজনই নিয়ে আসতে পারে, দুজনই তাদের অর্থাৎ ভাগিদারি থাকবে দুজনেই। যে যদি ধরো এরকম যদি হতো যে আগে যেরকম ছিল, ওই এডুকেশন আইনটা কেন্দ্রের ছিল, তো কেন্দ্র যেটা ফাইনাল করবে সেটাই ছিল, তো সেটা কিন্তু বর্তমানে নেই। তো এডুকেশনটা এখন দুজনের করে দেওয়া হয়েছে, অর্থাৎ কনকারেন্ট করে দেওয়া হয়েছে, যুগ্ম তালিকায় রয়েছে, স্টেট লিস্টেও নেই, সেন্ট্রাল লিস্টেও নেই। তারপর দেখো এটা অস্ট্রেলিয়ার ধারণা এটা। তারপর আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ডের সংবিধান এই ধারণা গ্রহণ করেছিল স্পেনের সংবিধান থেকে। আয়ারল্যান্ড আবার এই ধারণা কোথা থেকে নিয়েছে? স্পেন থেকে নিয়েছে আয়ারল্যান্ড, আর আয়ারল্যান্ড থেকে নিয়েছে ইন্ডিয়া ধারণাটা। তারপর দেখো রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো এই যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, তো এই যে পদ্ধতিটা, সেটা কিন্তু নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, সেটা কিন্তু আসছে আয়ারল্যান্ড থেকে।
তারপরে সংসদের উচ্চকক্ষ একটি নির্দিষ্ট সংখ্যক আসন রাষ্ট্রপতি কর্তৃক সাংসদ মনোনীত হয়। অর্থাৎ যে রাজ্যসভায় যে কতজন যাকে মনোনয়ন করা হয়, নমিনেট করা হয় কতজনকে, 12 জনকে। তো এই 12 জনকে যে নমিনেট করা হয় সেগুলো কিন্তু কি করা হয়, সেই 12 জনকে বিভিন্ন তাদের অর্থাৎ বিভিন্ন তাদের স্কিল থেকে নেওয়া হয়, অর্থাৎ তারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী তাই তাদের নেওয়া হয়। তো এই যে নমিনেট করা হয়, রাষ্ট্রপতি নমিনেট করে এই 12 জনকে, এই যে ধারণাটা যে রাষ্ট্রপতি তিনি নমিনেট করতে পারবে সাংসদদের 12 জনকে, তো এই ধারণাটা নেওয়া হয় আয়ারল্যান্ড থেকে। তারপরে দেখো নেক্সট রয়েছে আমেরিকা থেকে। ইউএসএ থেকে কি নেওয়া হয়, প্রিএম্বল। সংবিধানের প্রথমেই যে অংশটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু প্রিএম্বল। তো এই প্রিএম্বলটা নেওয়া হয় ইউএসএ থেকে। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয় কি আমেরিকা থেকে, 12 থেকে 35 আর্টিকেল। বিচার ব্যবস্থা স্বাধীনতা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ যে কোর্ট বা জুডিশিয়ারি সিস্টেম সেটা স্বাধীন, সেটার সঙ্গে কোনো সরকার তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বা কোনো হস্তক্ষেপ করতে পারবে না সরকার জুডিশিয়ারির মধ্যে। তো সেটা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার ধারণাটা নেওয়া। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ, যদি কোনো একটা রায় দিয়েছে তাকে পরবর্তীকালে সেই আবার সময় অনুযায়ী তাকে রিভিউ করে চেঞ্জও করতে পারবে। তখন ইউএসএ থেকে তারপর কি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের প্রতি, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি তাদের যে রিমুভাল প্রসেস বা অপসারণ করে দেওয়ার যে প্রসেসটা, সেটাও কিন্তু আমেরিকা থেকে নেওয়া। তারপরে দেখো ভারত শাসন আইন থেকে কি নেওয়া হয়েছে। ভারত শাসন আইন, যেটা কিনা যে ব্রিটিশ যখন ভারতবর্ষে ছিল, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ ভারত বলতে পারো। তো ব্রিটিশ ভারত, যারা ব্রিটিশ ভারতবর্ষে ছিল, তো সেই তারাই কিন্তু যে ভারতবর্ষে থাকাকালীন সময়ে যে আইনটা করেছিল, যে ভারত শাসন আইন, সেটা 1935-এ করেছিল। এইটা থেকে কিন্তু অনেক অনেক ধারণা নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। তো এর মধ্যে দেখো উল্লেখযোগ্য যেগুলো, রাজ্যপালের যে ধারণা সেটা 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, অর্থাৎ একটা সুপ্রিম কোর্ট থাকবে, সেটা কিন্তু টোটাল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মূল। তো এই যে ব্যবস্থার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এই 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামোটা, সেটা কিন্তু এই 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া, এগুলো নেওয়া। তারপরে দেখো পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু পিএসসি, এটা কিন্তু 1935 সালে ভারত শাসন আইনে রয়েছিল, অর্থাৎ এখান থেকে নেওয়া। তারপর হচ্ছে জাপান। জাপান কিন্তু সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী, অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, সুপ্রিম কোর্টের যে কার্য কি করে করবে সেটা কিন্তু প্রণালীটা জাপান থেকে নেওয়া। নেক্সট দেখো, তারপর দেখো ভারতীয় সংবিধান নিম্নলিখিত বিষয়গুলি গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে। যে যে বিষয়গুলো ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ থেকে যেসব বিষয়গুলো ভারতের সংবিধানে গৃহীত হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমাকে প্রথমেই বললাম যে আমেরিকা সব থেকে যে বেশি নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে 1935 এখান থেকে সব থেকে বেশি নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে, তারপরে আর দুটো নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ একটা বা ব্রিটেন, আর একটা হচ্ছে ইউএসএ। এই তিনটা থেকে সব থেকে বেশি পরিমাণে নেওয়া হয়েছে। তো এর মধ্যে দেখো ব্রিটিশ থেকে বা গ্রেট ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, মন্ত্রীদের ক্যাবিনেট যে ব্যবস্থা, ক্যাবিনেট যে ব্যবস্থাটা সেটা, তারপর প্রধানমন্ত্রীর পদ যে সংক্রান্ত বিষয়গুলি, প্রধানমন্ত্রীর যে পদ বা প্রধানমন্ত্রীর যে কার্যাবলী, সেগুলো কিন্তু এই ব্রিটেন থেকে নেওয়া। তবে দ্বিপাক্ষিক যে সংগঠন, অর্থাৎ দ্বিপাক্ষিক সংগঠন বলতে বলা হয়েছে যে দুটো কক্ষ থাকবে, পার্লামেন্টের দুটো কক্ষ বিশিষ্ট সংসদ, পার্লামেন্ট দুটো কক্ষ বিশিষ্ট, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ, সেটা কিন্তু এখান থেকে নেওয়া, ব্রিটেন থেকে। তারপরে সংসদের কি নিম্নকক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান, অর্থাৎ নিম্নকক্ষ রাজ্যসভা রয়েছে আমাদের ভারতবর্ষে এবং লোকসভা রয়েছে। তো লোকসভার কিন্তু পাওয়ার বেশি, অর্থাৎ লোকসভা থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয় এবং লোকসভার সংখ্যাগরিষ্ঠই কিন্তু সরকার তৈরি করে। তো এই
পাওয়ার, অর্থাৎ অবভিয়াসলি তার জন্যই পাওয়ারটা বেশি। তো নিম্নকক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান এখান থেকে নেওয়া। লোকসভার স্পিকার পদ সংক্রান্ত নিয়মাবলী, লোকসভার যে স্পিকার যে পদটা রয়েছে সেই স্পিকারের পদের যে নিয়ম বিষয়গুলো এখান থেকে নেওয়া। তারপরে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নিম্নকক্ষের প্রতিটি বিষয়, তো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ যে নিম্নকক্ষের যে বিষয়গুলো, তো এখান থেকেই নেওয়া। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন সময় এসে থাকে, যে কোন দেশ থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছিল। তো আমরা ভারতের যে সংবিধানের উৎসগুলো সেগুলো তো পড়লাম। তো এখন চলো এমসিকিউ কিছু করে নেওয়া যাক, ঠিক আছে? তো 15-20টার মতো এমসিকিউ রয়েছে, চলো করে নেওয়া যাক। 15-20টার থেকে একটু বেশি হতে পারে, বা 19টা 18টা-19টা হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক এমসিকিউ, যেগুলো তোমাদের সাহায্য করবে বিভিন্ন এক্সামে। এগুলো এসেছে, তোমাদের প্র্যাকটিসও একটু হয়ে যাবে। তো তোমরা যখন ভারতের সংবিধানের উৎস পড়েছো, তো এমসিকিউগুলো দিয়ে টেস্ট করো যে কিরকম পাচ্ছ তোমরা। তো ভারতীয় সংবিধানে যে বর্ণিত রয়েছে যে একক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল যে সিটিজেনশিপ রয়েছে, তো সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, কি হবে অ্যান্সার? তোমরা কি করবে, ভিডিওটা পজ করবে, করে তোমরা অ্যান্সারটাকে নিজে ভাববে, তারপরে আমার অ্যান্সারটা দেখবে। যদি সঠিক হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না সঠিক হয় তোমরা লিখে রাখবে যে কটা হলো না কটা কোশ্চেনের মধ্যে। তো এটা রইল 1 নম্বর কোশ্চেন। এটা অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ যে ধারণাটা, সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? ইউকে থেকে, ব্রিটেন থেকে, ইউকে থেকে, যেটাই পারো না কেন, ব্রিটিশ, ইউকে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা, এমার্জেন্সি যে প্রভিন্স রয়েছে, তো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিন্স ভারতবর্ষে কতগুলো রয়েছে? 3টি রয়েছে মূল। তো সেই 3টি কোনগুলো? একটা হচ্ছে 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি এবং 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো, এর মধ্যে কোন দেশের সংবিধান যেখানে সেই দেশের যে আচার আচরণ সেগুলোকেই সংবিধানের বা আইন মনে করা হয়, কি হবে? কোন দেশে করা হয় এরকম? যে দেশে কোনো সংবিধান নেই, এটা হবে ব্রিটিশ সংবিধান, ঠিক আছে? ইউকে বা ব্রিটিশ সংবিধানে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধানের 368 নং ধারা কোন দেশের সংবিধানের অনুসরণে পরিকল্পিত? অর্থাৎ যে 368 ধারাটা রয়েছে সেটার ভিতরে রয়েছে অ্যামেন্ডমেন্ট পদ্ধতি বা সংশোধন যে পদ্ধতিটা রয়েছে সেখানে রয়েছে। তো এই সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ধারণাটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপাল, এই লোকপালের যে ধারণাটা ভারতের সংবিধানে রয়েছে, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হবে সুইডেনের সংবিধান থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে। কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার যে ধারণাটা, অর্থাৎ প্রিয়াম্বেল যে ধারণাটা রয়েছে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 6, এটা হবে আমেরিকা বা ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ইদানিংকালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে কি? জনস্বার্থ মামলা বা PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই যে ধারণাটা, এটা PN ভাগবতী নামে একজন বিখ্যাত বিচারপতি, তিনি কিনা এই ধারণাটা নিয়ে এসেছেন, জনস্বার্থ মামলা বা PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো এই যে ধারণাটা, এটা কোন দেশ থেকে, এই ধারণাটা কোন দেশ থেকে ভারতে এসেছে? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 7, এটা এসেছে ইউকে থেকে এই ধারণাটা এসেছে, ঠিক আছে? ইউকে থেকে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL ধারণাটা নেওয়া হয়েছে। তো দেখো, সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যারা নতুন, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক, তোমার কাছে ফ্রি, কিন্তু আমাদের কাছে সেই সাবস্ক্রাইবটা কিন্তু খুব মূল্যবান। কারণ
তোমাদের ভালো কন্টেন্ট প্রোভাইড করা কিন্তু আমাদের সবথেকে বড় দায়িত্ব। ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল যে রিভিউ, এই যে ব্যবস্থাটা, সেটা এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কি হবে অ্যান্সার? এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ঠিক আছে, ইউএসএ বা আমেরিকা থেকে। নেক্সট কোশ্চেন, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? শক্তিশালী কেন্দ্র, এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? কানাডা থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, মৌলিক অধিকারের যে ধারণাটা ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এ রয়েছে। তো এই ধারণাটা যে রয়েছে ভারতের সংবিধানে, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কি হবে? ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসএ থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কি হবে অ্যান্সার? ফান্ডামেন্টাল ডিউটিস, এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, যা কিনা আমাদের ভারতের সংবিধানে কবে যুক্ত করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসকে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্ত করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, তো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো রয়েছে? যখন প্রধানমন্ত্রী এই ইন্দিরা গান্ধী যখন এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976-এ যখন নিয়ে আসে, তখন 10টা নিয়ে আসে, পরবর্তীকালে আরও একটি যুক্ত হয়। ঠিক আছে, তোমরা বলবে কমেন্টে যে এই একটি যে যুক্ত হয়, বর্তমানে কতগুলো রয়েছে? 11টি। তো এই একটি সর্বশেষ যে যুক্ত হয়, সেটা কবে যুক্ত হয়, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়? নেক্সট কোশ্চেন নাম্বার 12, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন সংবিধানকে অনুসরণ করে? সংবিধান যে সংশোধন পদ্ধতি, ওই 368 সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুসারে গড়ে উঠেছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ধারণাটা। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই? এর মধ্যে কোন দেশে কোনো লিখিত সংবিধান নেই? এটা হচ্ছে ইংল্যান্ড বা ইউকে। নেক্সট কোশ্চেন, দেখো এটা কিন্তু সব থেকে ওল্ডেস্ট যে সংবিধান এই আমেরিকার রয়েছে, সব থেকে বড় সংবিধান ভারতের রয়েছে। 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই ধারণাটা সংবিধানে যে রয়েছে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 14, কি হবে? এটা নেওয়া হয়েছে ইউকে থেকে কি নেওয়া হয়েছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণাটা নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত তত্ত্বগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এই যে এ বি সি এবং ডি 4টি তত্ত্ব রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক নয়? ভারতীয় সংবিধান বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি ধারণাটি ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, একটু আগে বললাম এটা সঠিক। তো সঠিক নয় বলেছে, কোনটা হবে? তো এটা সঠিক। নেক্সট রয়েছে, কি রয়েছে? প্রধানমন্ত্রী পদটি ইংল্যান্ডের সংবিধানে সৃষ্ট পদ নয়। দেখো ইংল্যান্ডের তো সংবিধানই নেই, সেখানে প্রধানমন্ত্রী পদের সংবিধানে কি উল্লেখ থাকবে আর? তো সংবিধানের পদ সৃষ্ট নয়, এখানে যা বলেছে সব ঠিকই বলেছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদটি কিন্তু সংবিধানে সৃষ্ট পদ নয়, কিন্তু ভারতের পদটি কিন্তু প্রধানমন্ত্রী পদটি যেটা রয়েছে সংবিধান সৃষ্ট পদ। তো এটাও ঠিক। নেক্সট রয়েছে, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়, এটাও কিন্তু ঠিক। ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এটা একদম ভুল। ভারতের যেটা সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এতটুকু ঠিক রয়েছে। কিন্তু এই ইংল্যান্ডের যে সংবিধান, ইংল্যান্ডের কোনো সংবিধানই নেই। বিশ্বের দ্বিতীয় তো দূরের কথা, ইংল্যান্ডের কোনো সংবিধানই নেই এখানে, অর্থাৎ কি নেই? লিখিত সংবিধান নেই। ঠিক আছে, লিখিত বলেছে এখানে, দেখো তো লিখিত ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। বিশ্বের সব থেকে দ্বিতীয় বৃহত্তম অনেক দূরের কথা, কিন্তু লিখিত সংবিধানই নেই। কিন্তু ভারতেরটা এখানে ঠিক রয়েছে, ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তো এখানে অ্যান্সার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার কোশ্চেন অনুসারে। সঠিক নয় বলেছে, সঠিক নয় এটা। নেক্সট রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 16,
নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকার সংবিধান লিপিবদ্ধ নয়? অর্থাৎ এই দেশগুলির মধ্যে কোন দেশে মৌলিক যে অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সেটা সংবিধানে নেই? কি হবে? ইউকে। ইউকেতে কোথায়? ইউকেতে মৌলিক অধিকারগুলো কিন্তু নেই। আর এই মৌলিক অধিকারগুলো প্রথম এনেছিল কিন্তু ইউএস এর সংবিধানে। নেক্সট কোশ্চেন নাম্বার 17। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করা হয়েছে। অর্থাৎ যে পার্লামেন্ট যে রয়েছে, পার্লামেন্টের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু বা সংসদীয় ব্যবস্থা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? কোশ্চেন নাম্বার 18। কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই ধারণাটি নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে? কি হবে অ্যান্সার? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। অর্থাৎ এই আইনগুলোর মধ্যে কোন আইনটি ভারতের সংবিধানের একটি মডেল হিসেবে গড়ে উঠেছে? কি হবে? দেখো, সব থেকে বেশি যে ব্রিটিশ শাসনকালে যে আইন থেকে ভারতের সংবিধানের ধারাগুলো বেশি নেওয়া হয়েছে, ব্রিটিশ শাসনকালে যেসব আইন হয়েছে তার মধ্যে সব থেকে বেশি যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে বেশি নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। তো এটাই মডেল করে করে উঠে রয়েছে। তো এই রইল আর এমসিকিউ উৎসগুলো, ভারতের সংবিধানের আইনগুলো কোথা থেকে কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করতে। কারণ তোমাদের সাবস্ক্রাইব হয়তো ফ্রি, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সাপোর্ট আমাদের আরও প্রেরণা যোগায়, যাতে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, তার প্রেরণা যোগায়, মোটিভেশন তৈরি করে তোমাদের জন্য যারা এই চ্যানেলটিতে কাজ করতেছে তাদের আরও মনোবল বাড়ে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।